অত সবজির খোসা নিয়ে চলে এলাম আজকে ছাদ বাগানে। অনেক অনেক সবজি দিয়ে আজকে জৈব সার হবে, জৈব মাটি হবে, সবই শেয়ার করব আপনাদের সাথে। এই বালতিটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এটা সেই শুরু থেকে আমি একটু একটু করে সবজির খোসা জমিয়ে জমিয়ে জৈব সার তৈরি করছি। এটা ব্যবহার করব অবশ্যই গরমের সবজির জন্য। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিফের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজি গাছ লাগাচ্ছেন। এই যে বালতিটা দেখতে পাচ্ছেন, আমি আজকে বিগত ৩-৪ মাস যাবত এই বালতিতে একটু একটু করে সবজির খোসা পচিয়ে পচিয়ে একটা জৈব সার বানাচ্ছি। আপনারা এই একইভাবে নিয়মে বানাবেন। এটা আমার ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে যাবে মে-জুনে। এটা অবশ্যই এটাই হচ্ছে লাস্ট সবজির খোসা ঢালা। এরপরে আর ঢালবো না, কারণ আর দেওয়া যাবে না। বালতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে জৈব সারে। এটা আমার লাস্ট। এটা আমি অবশ্যই মে-জুনে অবশ্যই ইউজ করতে পারবো। এই সবজির খোসাগুলো আমি ৩-৪ দিন আগে আলাদা করে একটু পার্শিয়ালি ডিকম্পোস্ট করে নিয়েছিলাম। তারপরে এটা বালতিতে ঢাললাম এবং উপরে যেটা দিলাম সেটা হচ্ছে বাগানের, একেবারেই বাগানের সাধারণ মাটি। এর সাথে আর কোনো মিশ্রিত কিছু নেই। এটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো একদম একটানা। এখন ফেব্রুয়ারি মাস চলছে, মার্চ, এপ্রিল, মে। এটা অবশ্যই জুন মাসে ব্যবহার উপযোগী হয়ে যাবে। যখন গরমের সবজির সিজন শুরু হবে ছাদ বাগানে, তখন আমার এই জৈব সারটা গোবর সার এবং ভার্মি কম্পোস্টের পাশাপাশি ইউজ করতে পারবো ইনশাল্লাহ। আর আরও কিছু সবজির খোসা আছে আমার এই ছাদ বাগানে একটু সংরক্ষিত। সেটা আমি ছোট ছোট 5 লিটার কন্টেনারও বানিয়ে থাকি। এটা খুব তাড়াতাড়ি হয়। এবং এইটার আরেকটা সুবিধা হলো কি, এই যে 5 লিটারের কন্টেনারে আপনারা সবজির খোসা দিয়ে জৈব মাটি করবেন বা জৈব সার করবেন, এখানে সরাসরি যে কোনো সবজির চারা আপনি লাগাতে পারেন অথবা বীজ বপন করতে পারেন। আমি বিশেষ করে ঢেঁড়সের চারা এটাতে চাষ করব, আর দু একটা মরিচের চারা মাঝে মাঝে আমি এই 5 লিটার কন্টেনারে দিয়ে থাকি। এছাড়া এটার মধ্যে শুধু ঢেঁড়সের চাষ হবে গরমের সিজনে, আর পুঁই শাকের চাষ হবে। আপনারা ইজিলি ঘরের সেই 5 লিটারের কন্টেনারটা সংরক্ষিত রেখে সবজির খোসা জমিয়ে আমার মতো করে এভাবে 5 লিটার কন্টেনারে জৈব মাটি তৈরি করে সরাসরি গাছ লাগাতে পারেন। সেই গাছ আপনাকে একেবারে সবজি ফুল ফল দিয়ে ভরিয়ে দেবে ইনশাল্লাহ। আপনারা চাইলে মরিচও লাগাতে পারেন, চাইলে পুঁই শাকও লাগাতে পারেন, দু একটা বারান্দাতেও রাখতে পারেন। আমি প্রতি বছরই গরমের সিজনে এরকম 5 লিটার কন্টেনারে এইভাবে জৈব মাটি তৈরি করে পুঁই শাক লাগিয়ে থাকি এবং সেটা আমি বারান্দাতে রাখি। এই সিজনেও আমি রাখবো, অবশ্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বারান্দায় রাখলে আমার কাছে দেখতেও সুন্দর লাগে, আর যখন প্রয়োজন হয় সাথে সাথে আমি বারান্দা থেকে তুলে রান্নাঘর অব্দি নিয়ে যেতে পারি। এই একটা সুবিধে। বিশেষ করে বিকেলে যখন আপনারা পাকোড়া খেতে মন চাইবে, ইজিলি আপনারা বারান্দা থেকে পুঁই শাকের পাতা সংগ্রহ করে পাকোড়াগুলো ইজিলি খেতে বানাতে পারেন এবং সেই স্বাদটা আপনারা নিতে পারেন। গরমের জন্য আমার প্রায় 12টা এরকম 5 লিটার কন্টেনার অলরেডি রেডি হয়ে যাচ্ছে। আরো কয়েকটা করার ইচ্ছে আছে। প্রায় 15 থেকে 16টা কন্টেনার রেডি করবো ইনশাল্লাহ। এখন আপনাদের সাথে কথা বলতে প্রায় 2টো কন্টেনার আমার রেডি হয়ে গেল। এগুলো আগে থেকেই কিছু কিছু করে আমি জমিয়ে জমিয়ে সার তৈরি করেছিলাম। এটা আমার লাস্ট একটা স্টেজ। এরপরে আর দেওয়া যাবে না, এবং এটা আমি প্রথমেই শুরু করছি। প্রথমে মাটি দিলাম, তারপরে আমি যেটা দিচ্ছি পর্যাপ্ত সবজির খোসা। আপনারা যদি দুর্গন্ধমুক্ত সবজির খোসা দিয়ে জৈব সার তৈরি করতে চান, তাহলে এর মধ্যে একটু সামান্য পরিমাণ অবশ্যই পটাশ সার ছিটিয়ে দেবেন। পটাশ সারের কারণে পোকামাকড় আক্রমণ হবে না, সেই কারণে দুর্গন্ধটাও হবে না। আপনারা ইচ্ছা করলে পটাশ সার দিয়ে দুর্গন্ধহীন একটা সবজির খোসা দিয়ে জৈব সার তৈরি করে নিতে পারেন। আজকে ছাদ বাগানে অনেক কিছুই কাজ করব। জৈব মাটি তৈরির পাশাপাশি আর বেশ কিছু কাজ আছে। কিছু মাটি অ্যাড করে দিলাম। এই তো এভাবে আস্তে আস্তে পচতে থাকবে এবং উপরে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না ইনশাল্লাহ। পরবর্তীতে যে কাজটা আমি করব সেটা হচ্ছে, সেই যে আমার লাল বালতিটা যেটার মধ্যে জৈব সার তৈরি হচ্ছে, সেই বালতিটা আমি প্লাস্টিক দিয়ে কাভার করে মুখটা বেঁধে দিব টাইট করে, এবং একটা ছায়াযুক্ত স্থানে এটা রেখে দিব আমি। আর যে সবজির খোসাগুলো দিয়েছি নিচে কিন্তু আমার হোল করা আছে, সেই হোল দিয়ে লিকুইডটা জমতে থাকবে এবং সেই লিকুইডটা পরবর্তীতে আমি কিন্তু গাছে ব্যবহার করতে পারবো। মানে এই জৈব সার তৈরির প্রক্রিয়াতে দুই ধরনের জৈব সার হচ্ছে,
একটা লিকুইড আর একটা হচ্ছে সলিড। এই যে সবজির খোসা দিয়ে যে সারগুলো তৈরি হচ্ছে এটা কিন্তু গাছের জন্য ভীষণ ভীষণ উপকারী। আর গত 7 দিন আগে আমি পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা দিয়ে একটা চমৎকার জৈব সার করে দেখিয়েছিলাম আপনাদের। এটা 7 দিন পরে টোটালি ডিকম্পোজড হয়ে গেছে। এটা গাছের জন্য একেবারেই উপযুক্ত হয়ে গেছে গাছে দেওয়ার জন্যে। আমি সুন্দর করে প্রপারলি এটা ছেঁকে নিচ্ছি। এই তো একটু গন্ধ তো হবেই, কিছু করার নেই, গাছকে ভালোবাসলে এটুকু একটু সহ্য করতেই হবে। এই গন্ধটা ছাপিয়ে গাছে যখন দিবেন, গাছ যখন সেটা গ্রহণ করবে এবং যখন গাছটা সুন্দর চমৎকারভাবে বেড়ে উঠবে এবং ফুল ফল দিয়ে আপনাকে ভরিয়ে দেবে, আপনারা সেই গন্ধের কথা একেবারেই ভুলে যাবেন এক নিমিষেই। সুন্দর করে আমি এটা ছেঁকে নিচ্ছি এবং ছেঁকে নেওয়ার পরে যে কাজটা করতে হবে, যেটা ডিকম্পোজ হয়ে গেছে 7-8 দিনের মাথায়, ছাকার পর যে অবশিষ্ট অংশটা রয়ে গেল সেটা আমি সরাসরি গাছের গোড়ায় দিয়ে দিব। এটা কিন্তু খুব উৎকৃষ্ট মানের একটা জৈব সার। এটা লাউ গাছ এবং কুমড়ো গাছের জন্য ভীষণ ভীষণ উপকারী। আমার একদম মৃতপ্রায় লাউ গাছ এবং কুমড়ো গাছ নতুন করে জীবন ফিরে পেয়েছে, আবার নতুন করে ফলন দিচ্ছে। আমি সমস্ত কিছুই জৈবভাবে করার চেষ্টা করি, সেই জন্যেই এই পেঁয়াজের খোসার মধ্যে ফসফরাস আছে, জিঙ্ক আছে, আয়রন আছে। এটা গাছের জন্য ভীষণ ভীষণ উপকার। আপনারা দিতে পারেন গাছে, প্রতিনিয়ত দিতে পারেন, ডিকম্পোস্ট করেও দিতে পারেন, সরাসরিও দিতে পারেন, যার যেটা সুবিধা সেইভাবেই দিতে পারেন আপনার গাছে। কিন্তু পেঁয়াজের খোসা কিন্তু অসম্ভব উপকারী গাছের জন্য। একবার দুবার ইউজ করে দেখেন, অবশ্যই উপকার পাবেন। যে তরল সারটা আমি পেলাম সেই সারটা যেহেতু 7 দিন ধরে ডিকম্পোস্ট হয়ে পচে তারপর একটা সারে পরিণত হয়েছে, গাছে যাতে ছত্রাকের আক্রমণ না হয় সেই জন্য একটু হলুদ অ্যাড করে দেব। হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। সেই জন্য গাছের গোড়ায় যাতে পচন না ধরে, ছত্রাকের আক্রমণ না ধরে, অবশ্যই এই হলুদের গুঁড়োটা মিক্স করে তারপর আপনারা গাছে ব্যবহার করবেন। এখন যে জিনিসটা করছি একটা চমৎকার কীটনাশক হবে। এটা প্রথমে দিলাম রসুন পেস্ট, মানে রসুন বাটা। এটা আমি 2 লিটার পানির মধ্যে করছি, এই জন্য 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ যাবে হচ্ছে হলুদের গুঁড়ো। এই তো আরেকটু যাবে, এটা 1 চামচের একটু কম হয়েছে, আরেকটু যাবে এর মধ্যে। এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে মরিচের গুঁড়া। মানে 2 চা চামচ রসুন পেস্টের সাথে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া ভালো করে মিক্স করে নিয়ে এর সাথে লিকুইড একটা সোপ, লিকুইড সোপ, এটা হ্যান্ড ওয়াশ হতে পারে, ডিশ ওয়াশ হতে পারে বা গুঁড়া সাবান, এটা আপনাদের সুবিধা মতো এখানে দিয়ে দিবেন। প্রায় 2 ml এর মতো দিবেন লিকুইড সোপটা। আমি প্রায় 2 ml অ্যাড করব 2 লিটার পানির জন্য। ভালো করে মিক্স করে ছেঁকে নিয়ে তারপর আপনার গাছে দিবেন। যেহেতু রসুনের পেস্ট আছে এখানে, রসুনের ছালটা যদি নজলের মধ্যে আটকে যায়, নজলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার স্প্রেয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই যে মিক্সিংটা ভালো করে ছেঁকে নিয়ে তারপর বোতলে ভরে আপনারা গাছে স্প্রে করবেন। আজ একটা বেগুন হারভেস্টিং করে নিলাম। পাশাপাশি বেশ কয়েকটা বেগুন হয়েছিল, ওগুলো বড় হয়নি, পরবর্তীতে হারভেস্ট করবো ইনশাল্লাহ।
এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে রাখবেন। নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ। কারণ এতক্ষণ ধৈর্য ধরে আমার বকবক শোনার জন্যে। আর লাস্টে যে জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো সেটা হলো আবার পেঁয়াজের খোসা ভিজাচ্ছি। এটা দিয়ে কিন্তু জৈব সার হবে না, পেঁয়াজের খোসা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে কীটনাশক। এটা আমি একদিন ভিজিয়ে রেখে 24 ঘন্টা ভিজিয়ে রেখে একটু হলুদের গুঁড়ার সাথে অ্যাড করে ভিজাবো 24 ঘন্টা। তারপর এটা ছেঁকে নিয়ে আমি প্রত্যেকটা গাছে দিব। রাসায়নিক কীটনাশক অ্যাভয়েড করে ঘরোয়া কীটনাশক ইউজ করুন, দেখবেন গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং পোকামাকড়ও খুব ইজিলি দমন হবে। কারণ রাসায়নিক কীটনাশক কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায় লাস্টে।